নমস্কার, বাংলা সাহিত্য চর্চা গ্রুপে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আরও একটি নতুন বিষয় নিয়ে হাজির হয়েছি। আজকের বিষয় আমাদের খুব প্রিয় একটি কবিতা, বুদ্ধদেব বসুর রবীন্দ্রনাথের প্রতি। এখন এই রবীন্দ্রনাথের প্রতি কবিতাটি পড়তে গেলে, বুঝতে গেলে আগে আমাদেরকে একটু বুদ্ধদেব বসু নিয়েও জানতে হবে এবং রবীন্দ্রনাথকে নিয়েও জানতে হবে। দুজনের সম্বন্ধের জায়গাটাকে বুঝতে হবে। কেন বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি কবিতা লিখলেন, সময়কালটাই বা কখন, এই সবটাই আমাদেরকে বুঝতে হবে। একটু আগে বলে নিই যে 1942-এর দিকে রচিত যে কাব্যগ্রন্থ বা প্রকাশিত যে কাব্যগ্রন্থ 22শে শ্রাবণ বুদ্ধদেব বসুর, সেই কাব্যেরই একটি উল্লেখযোগ্য কবিতা আমাদের এই আলোচ্য রবীন্দ্রনাথের প্রতি। এখন প্রশ্ন হচ্ছে যে রবীন্দ্রনাথের প্রতি কি? কবিতার নামে দেয়া আছে রবীন্দ্রনাথের প্রতি। রবীন্দ্রনাথের প্রতি আসলে বুদ্ধদেব বসুর শ্রদ্ধা, তার অন্তরের ভালোবাসা, তার অন্তর থেকে তিনি প্রণাম জানাচ্ছেন বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথকে, তার শ্রদ্ধা নিবেদন করছেন। আসলে আমাদেরকে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ, যিনি তাঁর সময়ে দাঁড়িয়ে একটা প্রতিষ্ঠান হয়ে উঠেছিলেন, তাঁর সাহিত্য, তাঁর সৃষ্টি, তাঁর জীবন দর্শন সবটা নিয়েই তিনি একটা বলা যেতে পারে একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিলেন। তাকে অতিক্রম করা, তাকে এড়িয়ে যাওয়া খুব একটা সহজ ব্যাপার ছিল না। তাঁর সেই রবিতাপে সেদিন সকলেই ম্লানও বলা যায়, আবার অনেকে নিজেকে রবীন্দ্রনাথ থেকে নিজের আলোটা, নিজের আগুনটা প্রজ্বলিত করবার মতো সুযোগও পেয়েছিলেন। কিন্তু এখানে একটা কথা বলতে হয় যে কল্লোল বলে একটি পত্রিকার কথা আমাদের খুব মনে পড়বে, যে কল্লোল পত্রিকাকে কেন্দ্র করে একদল লেখক গোষ্ঠী তৈরি হলো, কল্লোলের যুগ তৈরি হলো, যারা চেয়েছিলেন মূলত রবীন্দ্রনাথ থেকে বেরিয়ে একটু নতুন কিছু সৃষ্টি করতে। অর্থাৎ তাঁরা যে সবসময় রবীন্দ্রনাথকে অস্বীকার করে দিলেন তা নয়, কিন্তু রবীন্দ্রনাথ যে একটা সংগঠন, একটা সংস্থা হয়ে গেলেন, একটা মানদণ্ড করে তৈরি করে দিলেন রবীন্দ্রনাথ সাহিত্যে, জীবনের ক্ষেত্রেও তাই, সেটা থেকে বেরিয়ে জীবনকে অন্যভাবে দেখা, একটা সাহিত্যের অন্য ধাঁচা তৈরি করবার, একটা অন্য কোনো দর্শনে পৌঁছে যাবার একটা প্রাথমিক চেষ্টা করেছিল কল্লোল, যেটাকে খুব গোদা বাংলায় আমরা রবীন্দ্র বিরোধিতা বলেও চিহ্নিত করি। আসলে সেটা কিন্তু রবীন্দ্র বিরোধিতা বললে ভুল হবে, কারণ কল্লোলের যে লেখকেরা তারা যে সবাই রবীন্দ্রনাথকে অস্বীকার করেছিল বা রবীন্দ্রনাথকে অতিক্রম করে তারা আরও কিছু বেটার তৈরি করতে চেয়েছিলেন তা কিন্তু নয়। তারা তাঁদের মতো রবীন্দ্রনাথ থেকে একটা স্বতন্ত্র ধারায় চলতে চেয়েছিলেন। কিন্তু মনে রাখতে হবে, তারা কিন্তু রবীন্দ্রনাথ থেকে নিজেদেরকে বিকশিত করবার আগুনটুকু নিয়েছিলেন। রবীন্দ্রনাথকে তারা অনুকরণ করা অপেক্ষায় রবীন্দ্রনাথকে তারা অন্তরের মধ্যে গ্রহণ করেছিলেন। রবীন্দ্রনাথকে গ্রহণ করে তারা নতুন পথে চলতে চেয়েছিলেন। এই যে রবীন্দ্রনাথকে আত্মীকরণ করা, তাকে নিজের মধ্যে গ্রহণ করে তাকে নতুনভাবে প্রকাশ করা, প্রেরণাটুকু নিয়ে নিজের মতো করে চলা, সেখানে কিন্তু বুদ্ধদেব বাবুর নামটা খুব উঠে আসবে, কারণ কল্লোলের লেখকদের মধ্যে অন্যতমই ছিলেন বুদ্ধদেব বসু। এবং এই বুদ্ধদেব বসু তিনি যে কতখানি রবীন্দ্রনাথকে গ্রহণ করেই নিজের পথটা তৈরি করে নিয়েছিলেন, তার সেই স্বীকৃতি আমরা বলতে পারি রবীন্দ্রনাথের প্রতি। যেখানে সময়ের যে সংকট, যে অস্থিরতা, প্রথম বিশ্বযুদ্ধ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, এই যে সময়টা বারবার ভাঙা গড়া, সেই সময়ে দাঁড়িয়ে 1922-এর দিকে ইটালিতে ক্ষমতা দখল করছে মুসোলিনি, ফ্যাসিবাদের উত্থান ঘটাচ্ছে। মুসোলিনি তার ফ্যাসিস্ট শক্তি নিয়ে ইতালির রাজনৈতিক ক্ষমতা দখল করছে এবং সেই ফ্যাসিবাদী আগ্রাসন চূড়ান্ত রূপ নিচ্ছে জার্মানিতে হিটলারের নেতৃত্বে নাৎসিবাদের প্রচারের মধ্য দিয়ে, যেখানে হিটলার তার নাৎসি বাহিনী, নাৎসিবাদ যাই বলি, সেটা আসলে প্রচার করতে চাইছে যে জাতিগত যে শ্রেষ্ঠত্ব, আমি শ্রেষ্ঠ, আমার থেকে বড় আর কেউ নেই। এবং এরপর আমরা দেখতে পাবো যে এই জাতিগত শ্রেষ্ঠত্বের যে উগ্রতা, সেটা ক্রমশ একটা সাম্রাজ্যবাদী চেহারা নিতে শুরু করছে। যে সাম্রাজ্যবাদী চেহারাটা বাইরে নিজেকে জাহির করবার চেষ্টা করছে যে সে আসলে বাণিজ্য চাইছে, কিন্তু সে আসলে চাইছে সাম্রাজ্যবাদ, এবং সেই সাম্রাজ্যবাদের আড়ালে পর জাতিকে নিজের গোলাম করে রাখা, মনুষ্যত্বকে খাটো করা। এবং সেই খাটো করার পদ্ধতিটা যে কতখানি নৃশংস, কতখানি ঘৃণ্য হতে পারে, সেটাও আমরা দেখেছি হিরোশিমা নাগাসাকিতে বোমা যে বর্ষণ, সে ঘটনা যদি আরও একটু পরের। কিন্তু এই যে উগ্রতা, যেখানে বণিকের মানদণ্ড আমরা দেখেছিলাম রাজদণ্ডে পরিণত হতে, যেখানে আমরা দেখেছিলাম হিটলারের নাৎসি বাহিনীর উগ্রতা, জাতীয়তাবাদীর উগ্র আস্ফালন, একটা জাতি কেমন করে আরেকটা জাতির ওপর আধিপত্য বিস্তার করে তাকে পদানত করে রাখতে চাইছে, এই সবটাই আমরা কিন্তু লক্ষ্য করব আমাদের
সাহিত্যের মধ্যে। তো মানে রবীন্দ্রনাথের সৃষ্টির মধ্যে, রবীন্দ্রনাথের রচনার মধ্যে, রবীন্দ্রনাথের জীবন দর্শনের মধ্যে, সবটার মধ্যেই কিন্তু এগুলোও আছে এবং এইগুলো থেকে বেরিয়ে আসবার একটা প্রেরণাও রবীন্দ্রনাথ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে রবীন্দ্রনাথ একটা প্রেরণা দিচ্ছেন, তাই বুদ্ধদেব বসু যখন তাঁর সময়ে দাঁড়িয়ে তিনি যখন সাহিত্য চর্চা করছেন, সৃষ্টির দিকে মনোযোগ দিচ্ছেন, তখন তিনি কিন্তু এই রবীন্দ্রনাথকেই স্মরণ করছেন। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে রবীন্দ্রনাথ তিনি তো শুধুমাত্র একজন লেখক নন, তিনি তো শুধুমাত্র একজন সাহিত্যিক নন, তিনি তো শুধুমাত্র একজন গল্পকার নন। রবীন্দ্রনাথের সবথেকে বড় যদি কোনো পরিচয় থেকে থাকে সেটা হচ্ছে ঋষি রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথকে আমরা ঋষি রবীন্দ্রনাথ বলতে পারি। তিনি তার লেখালেখির মধ্য দিয়ে তার জীবনযাত্রা, তার জীবন দর্শনটাকে যদি আমরা একটু লক্ষ্য করি, যেটা তিনি তার লেখালেখি, তার উপন্যাস, ছোট গল্প সবের মধ্যে তো দেখিয়েছেন, প্রবন্ধের মধ্যেও তিনি তার জীবন দর্শনকে বিশেষভাবে তুলে ধরেছেন। এবং তার ব্যক্তিগত জীবনটাকে জানলেই আমরা বুঝতে পারি যে রবীন্দ্রনাথ মানুষটা কতখানি সংযমী, কতখানি রাজনৈতিক ক্ষেত্র সম্পর্কে তার বিচক্ষণতা কতখানি। যেখানে গান্ধীজির মতো মানুষ, যিনি প্রত্যক্ষভাবে সেদিনের অসহযোগ আইন অমান্য নানা আন্দোলনের সঙ্গে যুক্ত থেকে একটা ভারতবর্ষকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই মানুষটা বারবার নানা ক্ষেত্রে মতামত নেবার জন্য ছুটে যাচ্ছেন রবীন্দ্রনাথ গুরুদেবের কাছে। রবীন্দ্রনাথ হয়তো সরাসরি কোনো রাজনীতির ক্ষেত্রে যুক্ত নন, কোনো রাজনৈতিক রং তাঁর উপর লাগিয়ে দেওয়া যায় না, কিন্তু একটা রাজনীতি রবীন্দ্রনাথ করতেন, মানুষের কোন পথে ভালো হবে, মানুষ কোন পথে তার কাম্য স্বাধীনতা, তার কাম্য মুক্তি, তার মনুষ্যত্বের মুক্তি ঘটাতে পারবে, কোথায় সে বিকশিত হবার সুযোগটা পাবে। এই যে বৃহত্তর মানব কল্যাণমুখী একটা বৃহত্তর রাজনৈতিক বোধ, সেটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের কাছে উপহার দিয়েছেন তার লেখালেখির মধ্য দিয়ে, তার জীবন দর্শনের মধ্য দিয়ে। বিশেষত রবীন্দ্রনাথকে জানতে গেলে আমরা মনে করব যে রবীন্দ্রনাথের সব লেখা পড়বার দরকার নেই। রবীন্দ্রনাথ কতখানি দেশ, কাল, সমাজ সম্পর্কে সচেতন সেটা খুব ভালো জানা যাবে আমরা যদি তার একটা গ্রন্থ পড়ি, সেটা হচ্ছে কালান্তর। এই কালান্তর পড়লেই আমরা বুঝতে পারবো যে রবীন্দ্রনাথ তার ইংরেজ জাতি, পাশ্চাত্য সভ্যতা সম্পর্কে তার মোহ এবং মোহভঙ্গ সবের খতিয়ান সেখানে আছে। তিনি ছোট ইংরেজ, বড় ইংরেজের পার্থক্য দেখাচ্ছেন। পাশ্চাত্য জাতি আমাদেরকে কিভাবে উন্নতি ঘটিয়েছে সেটাও যেমন তিনি দেখিয়েছেন, তেমনি তিনি দেখিয়েছেন এই পাশ্চাত্য শক্তি কেমন করে দিনে দিনে তার নখদন্ত বিস্তার করে বিজিত জাতি, দুর্বল জাতির ওপর নিজের আধিপত্য কায়েম করবার চেষ্টা করছে, কেমন করে হিংস্র লালা সে নিয়ে অন্যের ওপর থাবা বসাচ্ছে। এটা রবীন্দ্রনাথ বারবার দেখিয়েছেন। তার হিন্দু মুসলমানের নিয়ে তার যে প্রবন্ধ কালান্তরেই রয়েছে, সেখানেও তিনি দেখিয়েছেন মুসলমান আর হিন্দুর মধ্যে দ্বন্দ্ব কেন হয়। যে মুসলমানদেরকে হিন্দু দিনের পর দিন দূরে সরিয়ে রাখে, যে এসে তার বিছানায় বসলে বিছানায় বসার আগে বিছানার চাদরটাকে সরিয়ে দেওয়া হয়, সেই মুসলমানকে বিপদের দিনে যদি হিন্দু ডাকে, তাহলে মুসলমান কখনো হিন্দুর ডাকে সাড়া দেবে না। এখানে হিন্দুর গোড়ায় গলদ রয়েছে। এরকম নানা প্রবন্ধের মধ্য দিয়ে এবং বিশেষত সেই সময়ে পাশ্চাত্য সাম্রাজ্যবাদী শক্তিগুলোর যে আগ্রাসী লালসা, যে আগ্রাসী ক্ষুধা, সেগুলোকে তিনি বারবার ব্যাখ্যা করে গেছেন। তিনি দেখিয়েছেন তাদের নখদন্ত বিস্তারকারী রূপটাকে। ফলে সেই যে রবীন্দ্রনাথ, যিনি এত কিছুর পরেও একটা কথা বলেছিলেন কালান্তরে, যে মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, মানুষের ওপর বিশ্বাস রাখেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে মানুষটা জীবনের এত ঝড়ঝাপটার পরেও স্থিতধীর থেকে সাহিত্য চর্চা করে গেছেন, সৃষ্টির দিকে মনোনিবেশ করে গেছেন, লেখালেখি থেকে শুরু করে সবের মধ্য দিয়ে আমরা কোন পথে গেলে মুক্তি পাব, আমরা কোন পথে গেলে একটা সুষ্ঠু সুন্দর পৃথিবী পাব, সেই পথটা দেখিয়ে গেছেন আমাদের বুদ্ধদেব বসু। রবীন্দ্রনাথের প্রতি কবিতায় সময়ের সংকটের প্রেক্ষাপটে দাঁড়িয়ে 1942-এর দিকে যখন 22শে শ্রাবণের মধ্যে স্থান পাচ্ছে তার এই কবিতা, তখন বুঝতে হবে এর মধ্যে শুরু হয়ে গেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধে রেশ কাটিয়েছে, আমরা বললাম 1922-এর দিকে ইতালিতে মুসোলিনির ফ্যাসিস্ট শক্তি সেই ক্ষমতা দখল করেছে। জার্মানিতে নাৎসিবাদ উগ্র সাম্রাজ্যবাদী চেতনা নিয়ে নিজের জাতিগত শ্রেষ্ঠত্বকে প্রচার করছে। এই যে ফ্যাসিস্ট শক্তির উত্থান, সাম্রাজ্যবাদী চেতনা একটা জাতিকে আরেকটা জাতির ওপর কীভাবে আগ্রাসী করে তুলছে, যে চিত্র আমরা দেখতে পাবো যে আমাদের যে সময় সমাজ সচেতন আর এক কবি আমাদের জীবনানন্দ দাশও তার সুচেতনায় দেখিয়েছিলেন যে কেবলই জাহাজ এসে আমাদের বন্দরে ফেরে, এই যে জাহাজ এসে আমাদের বন্দরে জায়গা করে নিচ্ছে, এই সমস্ত কবিতার মধ্যেও আমরা দেখেছিলাম কেমন করে ইংরেজ শক্তি বা পাশ্চাত্য শক্তি সাম্রাজ্যবাদী চেতনা নিয়ে বাণিজ্যের অছিলায়
দেশে প্রবেশ করছে। এই যে বাণিজ্য ঘাটগুলো, যেগুলো আদতে বাণিজ্যের ক্ষেত্র নয়, বাণিজ্যের নাম করে তারা আসলে বলা যেতে পারে একটা নিজের সাম্রাজ্যবাদী চেতনাকে চরিতার্থ করতে চাইছে, যা সম্পর্কে স্বয়ং রবীন্দ্রনাথই বলে গেছেন, যে তিনি তার লড়াইয়ের মূল বলে একটি প্রবন্ধে বলেছেন, সম্প্রতি পৃথিবীতে বৈশ্যরাজক যুগের পত্তন হইয়াছে। বৈশ্যরাজ মানে ব্যবসা বাণিজ্য। বাণিজ্য এখন আর নিছক বাণিজ্য নহে, সাম্রাজ্যের সঙ্গে একদিন তার গান্ধর্ব বিবাহ ঘটিয়া গেছে। একসময় জিনিসই ছিল বৈশ্যের সম্পত্তি, এখন মানুষ তার সম্পত্তি হইয়াছে। এই যে বাণিজ্যের অছিলায় তার ব্যবসা বাণিজ্যের উপাদান মালপত্র নয়, মানুষকে সে এখন তার জীবিকার, তার ব্যবসার উপাদান করছে, মানুষকে খাটো করছে। যে চিত্র রবীন্দ্রনাথ তার উত্তরকূট আর শিবতরায়ের দ্বন্দ্বকে নিয়ে, রাজা রণজিতের যন্তরাজ বিভূতিকে দিয়ে শিবতরায়ের প্রজাদের জল থেকে বঞ্চিত করে যে চিত্র তিনি দেখিয়েছেন, তা তো সাম্রাজ্যবাদী শক্তির উগ্র আধিপত্য মানসিকতাকেই প্রকাশ করছে তার মুক্তধারার মতো নাটকে। তো এই যে মানুষটাকে, এত কথা আমরা বললাম রবীন্দ্রনাথ নিয়ে, অর্থাৎ রবীন্দ্রনাথের লেখার মধ্যে সময়, সমাজ, সংকট সব যেমন আছে, তেমনি আছে উত্তরণের কথা, আছে সেই বাণী, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, অর্থাৎ মানুষের উপর বিশ্বাস রাখতে হবে, একদিন সব কিছু ঠিক হবে, মানুষকে তার চেতনায় ফিরতে হবে। এই বাণী যিনি আমাদের শুনিয়েছেন, সেই রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন আমাদের বুদ্ধদেব বসু তাঁর রবীন্দ্রনাথের প্রতি কবিতায়, যেখানে যে সময়ের কথা আমরা বললাম ইতিহাসের দিক থেকে, যে ফ্যাসিবাদ, যে নাৎসিবাদ, যে উগ্র আধুনিক সাম্রাজ্যবাদী চেতনা, মানুষের উপর আধিপত্যের মানসিকতা, সভ্যতা, সময়, সমাজ থেকে মূল্যবোধ, মনুষ্যত্বকে খাটো করে তাকে নষ্ট করে ফেলা, জীবনের সোনার হরিণ, জীবনের স্বপ্নগুলোকে হারিয়ে দেওয়া, তাকে বন্দি করা, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে বুদ্ধদেব বসু তাঁর রবীন্দ্রনাথের প্রতি কবিতায় যেন একটা আশ্বাস, যেন একটা বলা যেতে পারে সংকট থেকে উত্তরণের একটা বাণী তিনি সন্ধান করছেন রবীন্দ্রনাথের লেখালেখির মধ্যে, রবীন্দ্রনাথকে স্মরণ করে, তাঁর জীবন দর্শনকে সামনে রেখে। এই পুরো ব্যাকগ্রাউন্ডটাই আসলে আমাদের এই রবীন্দ্রনাথের প্রতি কবিতায় আছে। আমরা যদি একবার খুব, আমাদের আর আলাদা করে এই নিয়ে কিছু বলার থাকে না, এই বিষয়টাকে আমরা বুঝে নিলেই কেন রবীন্দ্রনাথকে তিনি স্মরণ করলেন, কোন প্রেক্ষাপটে স্মরণ করলেন, এটা মনে রাখলেই কবিতাটাকে জাস্ট একবার রিডিং পড়লেই আমরা বুঝতে পারবো আসলে কী আছে। কবিতাটা এই প্রসঙ্গে একটু পড়ে নেওয়া যাক। তোমারই স্মরণ করি আজ এই দারুণ দুর্দিনে, হে বন্ধু, হে প্রিয়তম, সভ্যতার শ্মশান সজ্জায় সংক্রামিত মহামারী মানুষের মর্মে ও মজ্জায়, প্রাণ লক্ষ্মী নির্বাসিত রক্ত পাই উদ্ধত সঙ্গিনে, সুন্দরেরে বিদ্ধ করে মৃত্যুবহু পুষ্পকে উদ্দিন, বর্বর রাক্ষস হাঁকে আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়, দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে ঘরে ঘরে, উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, প্রাণ রুদ্ধ প্রাণ স্তব্ধ ভারতের স্নিগ্ধ উপকূলে, লুপ্ত তার লালা ঝরে, এত দুঃখ এ দুঃসহ ঘৃণা এ নরক সহিতে কি পারিতাম, হে বন্ধু যদি না লিপ্ত হতো রক্তে মোর, বিদ্ধ হতো গূঢ় মর্মমূলে তোমার অক্ষয় মন্ত, অন্তরে লোভেছি তব বাণী, তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি। এই যে জীবনের জয় হবে, রবীন্দ্রনাথ বলেছিলেন মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, বুদ্ধদেব বসু মানুষের উপর বিশ্বাস রাখছেন, তাকে এই বিশ্বাস যোগাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি তো বলছেন একটা কথা, যে দেশে দেশে সমুদ্রের তীরে তীরে কাঁপে ঘরে ঘরে বর্বর রাক্ষসের সেই হাঁক, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। ওই যে আমাদের জার্মানিতে হিটলারের নাৎসিবাদ যে বলতে চাইছে জার্মান জাতির শ্রেষ্ঠ, সেই যে উগ্রতা, সেটাই এখানে প্রকাশ পাচ্ছে, আমি শ্রেষ্ঠ সবচেয়ে বড়। উন্মত্ত জন্তুর মুখে জীবনের সোনার হরিণ, সোনার হরিণ হচ্ছে জীবনের স্বপ্নগুলো, মানুষের আদর্শগুলো, যা সবটাই নষ্ট করে দিচ্ছে এই উগ্র লালসা, এই সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন। তাই তো প্রাণলক্ষ্মী নির্বাসিত রক্ত পাই উদ্ধত সঙ্গিনে, অর্থাৎ রক্তকে শোষণ করবে যে অস্ত্র, সেই অস্ত্রের আঘাতে আজ প্রাণলক্ষ্মী নির্বাসিত। কিন্তু এই সব কিছুর মধ্যেও রবীন্দ্রনাথের প্রতি বুদ্ধদেব বসুর নিবেদন, হে বন্ধু, হে প্রিয়তম। এই যে বন্ধু, কে বন্ধু না? রবীন্দ্রনাথ। প্রিয়তম অর্থাৎ তিনি কবি বন্ধু রবীন্দ্রনাথ নন, তিনি প্রিয়তম, তিনি বন্ধু, যে বন্ধু আমার পাশে থেকে আমাকে প্রেরণা দেয়। রবীন্দ্রনাথের সৃষ্টি, রবীন্দ্রনাথের জীবন আমাদের কাছে সেই প্রেরণা। রবীন্দ্রনাথ আমাদেরকে প্রতি মুহূর্তে বাঁচার প্রেরণা দেন। তাই তো শেষ মুহূর্তে গিয়ে বুদ্ধদেব বসু বলছেন, তাই তো মানি না ভয়, জীবনের জয় হবে জানি, কারণ তোমার অক্ষয় মন্ত্র অন্তরে লোভেছি তব বাণী। রবীন্দ্রনাথের বাণী আমাদেরকে প্রেরণা দেয়। তাই সময়ের সংকট, অস্থিরতার মাঝেও
বুদ্ধদেব বসু ঋষি রবীন্দ্রনাথকে স্মরণ করেছেন। তার সৃষ্টি, তার জীবন দর্শনকে সামনে রেখে তিনি বিশ্বাস করেন যে রবীন্দ্রনাথ, যার গান আমাদের যে কোনো মুহূর্তে, দুঃখের মুহূর্তে, আমাদের হারানোর মুহূর্তে, আমাদের বেদনার মুহূর্তে আমাদেরকে প্রেরণা দেয়, আমরা আবার স্থিত হতে পারি নিজের বিশ্বাসে রবীন্দ্রনাথের গান শুনে। তো আমরা জানি তো এই গানও তো রবীন্দ্রনাথের একটা সৃষ্টি। তো সেই গান, তার সৃষ্টি, তার লেখালেখি, তার প্রবন্ধ, তার ব্যক্তিগত জীবন সবটাই যখন আমাদের কাছে আদর্শ, সেই আদর্শকে স্মরণ করে সময়ের সংকটের মাঝে রবীন্দ্রনাথের প্রতি কবিতায় বুদ্ধদেব বসু রবীন্দ্রনাথের প্রতি তার অন্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। রবীন্দ্রনাথের মৃত্যুর বছরখানেক পরে প্রথম রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে তাঁর এই কবিতা লেখা, এবং সেখানে রবীন্দ্রনাথকে তিনি স্মরণ করছেন কবি রবীন্দ্রনাথ, শ্রেষ্ঠ সাহিত্যিক রবীন্দ্রনাথ হিসেবে নয়, একজন উদার মানবপ্রেমিক লেখক হিসেবে, ঋষি হিসাবে জীবনকে কোন পথে নিয়ে যাওয়া উচিত, জীবনের পাথেও কী হওয়া উচিত, যে বাণীটা রবীন্দ্রনাথ আমাদেরকে শিখিয়েছিলেন, সেই ঋষি রবীন্দ্রনাথকে তিনি স্মরণ করেছেন রবীন্দ্রনাথের প্রতি কবিতায়। আজকের আলোচনা আমাদের এখানেই সমাপ্ত। আলোচনা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ জানাই।